জি কেমন ভালো আছেন আছেন স্যার। ভাইয়া? জি, জি, আমি ভালো আছি। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, 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 আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি যে প্রতারণার ফাঁদে পড়েছি আমি তো একদম পুরাই শেষ। মানে এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি, ওরা এমন ভাবে নাম্বার দিয়েছে, সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে ওরা, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে, তারপরে আপনার ইমো অ্যাকাউন্ট খুলেছে, এবং প্রত্যেকটা মানে আপনার যতগুলো আপডেট, মানে যতগুলো আপনি আপডেট করেন সব আপডেটই আছে ওখানে। ঠিক আছে? তো বুঝছি। অবশ্য আমি আপনাকে নাম্বারও দিয়েছিলাম যে অন্তত তাদের সাথে যদি আপনি একটু কথা বলে মানে একটা ইয়ে করতেন। দেখেন, আমি কথা বললে কোনো লাভ হবে না। কেন কি জানেন, ওরা আমার সাথে কথাই বলবে না। তারপর আমি ওই আপনি যেটা আমাকে লিংক দিলেন, আমি চেক করলাম। চেক করে দেখি যে হ্যাঁ, ওরা আমার ছবি, আমার ভিডিও ওখানে ইউজ করতেছে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু এর আগেও আমি অনেক কমপ্লেইন পাইছি এরকম। জি, কথা আপনারা বললেন 16 তারিখে আমেরিকা যাবেন, গিয়ে ফিঙ্গারের ব্যবস্থা করবেন। আচ্ছা, মানে ওরে আমি এই যে ইউটিউবে কালকে লাইভ করছিলাম ওর সাথে, মানে ওকে আমি বুঝাইতে পারতেছি না যে আমি সেই লোক না। ও বলে যে না ভাই, আপনার সাথে আমার চ্যাটিং হয়েছে, আপনার সাথে আমার কথা হয়েছে। এখন এই লোকটা বলতেছে নাকি ভিডিও কলে নাকি আমি তার সাথে কথা বলছি, বলেন এবার কেমনটা লাগে। ও বলে আচ্ছা, এই মুহূর্তে নাকি ভিডিও কলে 30,000 উপর ফলোয়ার আছে, আমি কেন ফেক অ্যাকাউন্ট খুলে আপনার থেকে টাকা নেব? আমার প্রয়োজন হ্যাঁ, আছে? এখন ওরে আমি বিশ্বাসই করাইতে পারতেছি না। সে বিশ্বাসই করে না। না ভাই, আপনি চ্যাটিং করছেন, আপনার সাথে কথা হয়েছে, আমার মা কথা বলছে, বাবা কথা বলছে, বন্ধু কথা বলছে। আমি এখন বাংলাদেশে আছি। আমি এখানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাতে কনসালটেন্ট হিসেবে এখানে চাকরি করতেছি এখন আপাতত। আচ্ছা, প্রথমে ওর অ্যাকাউন্টে আমি কিন্তু নক করছি, হ্যাঁ। তো জি, তো ছিল বোধহয়। অস্ট্রেলিয়ার ভিসার জন্য, ঠিক ঠিক, রাইট। হুম, আগে ধরা খেয়েছি, বেশ কয়েকবার ধরা খেয়েছি। আমি জি, ভাবলাম যে আমার একটা বিশ্বস্ত আমি একটা মানুষ পাইছি। যাক, আল্লাহর রহমতে যদি একটা ইয়ে হয়। কারণ আমার একসাথে 4টা বাচ্চা হয়েছে। একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও ভাই, আপনি তো অনেক ভালো। আমি মানে আমার পারিবারিক অবস্থাটা এতটাই শোচনীয় যে আমি কোন রকম ভাবে আমি মানে আমার তো একটা পরিকল্পনা, আমি যদি আমি ইয়ে করতে পারি, এটা হচ্ছে আমার। আমি ইয়ে করলাম, নক করলাম। তো জি, সে আমাকে আমার সাথে অ্যাড হয়েছে। জি, হ্যাঁ, ফেসবুকে অ্যাড হয়ে সে আমাকে ফেসবুকে একটা নাম্বার দিয়েছে। ঠিক আছে, আমি তার সাথে ফেসবুকে কানেক্ট হলাম। তো সে আমাকে দেখতেছি ইমোতে সে কানেক্ট হয়েছে। তো ইমোতে যেগুলো আপনাকে আমি দিয়েছি, জি, সে আমাকে বলতেছে যে এরকম ব্যাপার 21,500 টাকা লাগবে। আপনি আপনি হ্যাঁ, অনেক সমস্যা আজকে 4-5 দিন থেকে অনেক সমস্যা। হ্যাঁ, টাকা দেওয়ার কথা। তা আমার কথা হলো যে তিনাকে আমি অফিসে যে যেহেতু ঢাকাতে, হুম, হ্যাঁ, ইয়াতে আইসা তারপরে ফিঙ্গার দিবেন। ভাবলাম যে এটা কেমন করে হয় ভাই, আমি আপনাদের অফিসে আসি, অফিসে এসে টাকা দিই, হ্যাঁ। হুম, তারপরে তো দেখলাম যে আপনার আরেকটা আইডি। ভাই ওখানে জিজ্ঞেস করতে And I will sing the angels lullaby. করতেছি এটা কেমন কথা। ওখানে যখন আমি তারাকে আমার কিন্তু একটা কনফিডেন্স যে আমি তাকে দেখব হুম, এআই এর মাধ্যমে, একদম ওইভাবে কথাটাকে সে ইয়ে করেছে, আমাকে দেখাচ্ছে সেরকম ভাবে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, তো এই হচ্ছে বিষয় ভাই। মানে আমি আসলেই আহ, মানে এতটাই অসহায় হয়ে পড়েছি, হ্যাঁ, যে বলার কিছুই নাই আমার। তাহলে আপনি তার সাথে ভিডিও কলে কথা বলেছেন? ভিডিও কলে বলতে সাময়িক রকম, আমি আপনাকে ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করেছি, আমি আপনাকে দিয়ে পাঠাবো। জি, জি, শুধু আপনার ছবিটা এবং সামান্য কিছুটা মুখ লড়ানো, এরকম একটা ইয়া। আচ্ছা, আচ্ছা, ওই ছেলেটার সাথে এমনটা হয়েছে। ও বলছে ভাই আপনি মুখ নাড়াইছেন, আপনি কথা বলছেন।
এখন আমি তো ওরে বিশ্বাস করাতে পারতেছি না যে ভাই আমি না, আমি না। যখন এই কথাটা বলেছেন যে আমি 3 মাস যাবত ভিসা প্রসেসিং করতেছি না, তখনই আমার ভিতরে এই কাজটা ইয়ে হয়েছে যে না, এটা শিওর, এটা একটা ফ্রড, এছাড়া অন্য কোনো কিছু না। কেননা যে জি, অফিসে ডাকতে পারে না, তাহলে তার ভিতরে অবশ্যই কোনো গাফলতি আছে। যদি কোনো এরকম কোনো কাজগুলো মানে খুব মানে কি বলে মন থেকে কাজগুলো করতাম। আমি প্রত্যেকটা কাজ টোটাল আমার 18টা দেশের মতো আমার ট্রাভেল। আমি প্রত্যেকটা দেশে আমি নিজে কাজ করেছি, নিজের উপরে এক্সপেরিমেন্ট করে এগুলো আমি শিখেছি। আমাকে কেউ শিখায় নাই। আমি ইউটিউব থেকে, ফেসবুক থেকে যতটুকু ইনফরমেশন নেওয়া নিয়ে বাকি নিজের উপর এক্সপ্লেন করে করে আমি শিখেছি। আমি দুবাইতে অনেক ট্রাভেল এজেন্সির কাছে গিয়েছি ভিসার জন্য। সব জায়গায় আমি ধোঁকা খাইছি, সব জায়গায় আমি প্রতারিত হয়েছি। তো লাস্টে আমার 5 থেকে 6টা রিফিউজাল আছে, 5 থেকে 6টা, যেগুলো অন্য মানুষ দ্বারা আমার আমার হয়েছে। তো ওগুলো খাওয়ার পর আমার মন অনেক ভেঙে গেছে। তো লাস্টে আমি মানে আমার এমন একটা অবস্থা হয়েছে যে মানে সুসাইড অ্যাটেম্প করবো, এরকম একটা মাথার মধ্যে মানে টেনশন চলে আসছে যে বাড়ি থেকে এত টাকা পয়সা নিয়ে আসলাম, এত হোপ নিয়ে, এখন কিছু হচ্ছে না। পরে আমি চিন্তা করলাম কি রে, মানে আমি যদি সুসাইড করি বা আমি, তাহলে তো আমার ফ্যামিলির কি হবে। তো আমি ভাবলাম যে না রে বাবা রে, মানে তখন তাড়াতাড়ি দেশে চলে গেছি। মানে এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম, তাড়াতাড়ি দেশে চলে যাই। তো এখানে থাকলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলবো। তো দেশে চলে যাই, দেশে গিয়ে 1-1.5 মাস বা 2 মাসের মতো থেকে আমি আবার ব্যাক করে দুবাই। ব্যাক করে নতুন ভাবে শুরু করি আবার। ব্যাক করে আমি চিন্তা করলাম যে আমার ট্রাভেল হিস্ট্রি করা লাগবে, এভাবে তো হবে না। মানে ভিসা পাওয়ার জন্য কি কি জিনিস প্রয়োজন, কি কি রিকোয়ারমেন্ট, এগুলো নিয়ে আমি তখন ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করি। পরে দেখলাম যে ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল হিস্ট্রি, এই দুইটা মেইন ইম্পর্টেন্ট জিনিস। তো এইগুলো নিয়ে কাজ করা শুরু করলাম। আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল না, ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তখন আমার এজেন্সিগুলো অ্যাপ্লাই করেছিল তখন ওই মুহূর্তে, তো হয় নাই। আর ট্রাভেল হিস্ট্রি তো বিলকুলই ছিল না, সাদা একদম ফ্রেশ পাসপোর্ট। তো এরপরে আমি হচ্ছে ওমান দিয়ে ট্রাভেল হিস্ট্রি শুরু করি জুনের 18 তারিখ সম্ভবত, আমার যতটুকু মনে হয় 2022-এর সম্ভবত। তো ওখান থেকে ট্রাভেল হিস্ট্রি শুরু করে আস্তে 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 আহ, মনে করেন যে অনেকগুলো দেশ ঘুরি আর কি। তো এরপরে হচ্ছে আহ, সম্ভবত 2023-এর মার্চ এপ্রিলের দিকে আমি প্রফেশনাল ভিসার কাজ করি। আহ, এর আগে করতাম টুকটাক, মানে আমার আশেপাশে রুমের যারা আছে এরা দেখতো যে আমি নিজের ভিসা নিজে করতেছি বা করতেছি, তখন অনেকে বলবে আমারটা করে দেন, আমারটা করে দেন, এইভাবে ওদেরটা করতাম। তো করার এক পর্যায়ে যে মোটামুটি তখন জাপানের ভিসার হিউজ একটা ডিমান্ড ছিল 2023-এর 22-এর লাস্টের দিক থেকে শুরু করে 23-এর মোটামুটি অনেক সময় ছিল। 23-এ এখন একটু ভিসাটা বন্ধ, এখন আবার আবার ওপেন করছে আবার রিসেন্টলি। 22-এর লাস্টের দিকে স্টিকার ভিসা ছিল জাপানের, আর 23-এর মার্চ এপ্রিলে এসে ওরা ই ভিসা করছে। তো তখন আমাকে জাপানে রিফিউজাল করেছে একটা পাকিস্তানি ট্রাভেল এজেন্সির মাধ্যমে, আমার রিফিউজাল হয়, তখন আমি তো একদম নতুন, কিছু জানতাম না। তো পরে আমি জাপানে ভিসা করি অন্য মানুষের। তো পাকিস্তানটা করি প্রথম ওরে দিয়ে ট্রাই করি, যেহেতু আবার নিজের রিফিউজাল আমি আর করতে পারবো না। তো ওকে দিয়ে ট্রাই করি, ওই স্টিকার ভিসাটা পাইছে, পাওয়ার পরে টাকা না দিয়ে গায়েব হয়ে গেছে, ফোন টোন সব বন্ধ করে ফেলছে। তো ওরে আবার নিয়ে আসছে আমার আরেক ফ্রেন্ড, আর যে নিয়ে আসছে সে ভাই আমি কি বলবো, আমি কি করবো, ও তো টাকা দিবে বলছে, এখন ফোন বন্ধ। ওই টাকা না দেখো অন্তত ভিসাটা নিয়ে আসতো, আমরা একটা ভিডিও করতাম যে ভাই আমরা একজনের ভিসা করে ভিসা করছি, ওর ভিডিও দেখে তো 2-4টা মানুষ তো আসতো। এ ফোন বন্ধ করে জাপান গিয়ে পোস্ট দিছে বাই বাই দুবাই। এত খারাপ লাগছে তখন, আর মানুষ এত নিমখারাম হয়তো টাকা না দিবি না দিবি, অন্তত দেখা তো করবি, তোর ভিসার ছবিটা তো দেখাইতি। Kiss me and I will sing the angel's lullaby. এরপরে আমি চিন্তা করলাম না ভিসার কাজ তাহলে করা যায়, যেহেতু আমাদের একটা সাকসেস হয়েছে তাহলে কাজ করা যায়। তো এখন জাপানের কাজ শুরু করি। এরপর জাপানের কাজ করতে করতে আশেপাশে অনেক মানুষ ভিসার কাজ আসতেছে। লাস্ট এমন একটা সময় হয়েছে যে আমি দৈনিক 5টা থেকে 6টা জাপানে ফাইল সাবমিশন করতাম। আচ্ছা আচ্ছা। তো ফাইলগুলো রেডি করতে করতে পুরো রাত কাজ করতাম। দেখা যায় যে আমি দিনে দূরে থেকে রাত 4টা 5টা সারা বছর কাজ করতাম, এরকম ভাবে কাজ করতাম। তো লাস্ট পর্যায়ে তখন আমার ইউএস এর ইন্টারভিউ ডেট ছিল এর ভিতরে। তো আমি এমন অবস্থা হয়েছে যে আমার কাজের এত প্রেশার, আমি ইউএস এর ডেট পর্যন্ত মানে মানে মিস করার চিন্তা ভাবনা ছিল। ওই মুহূর্তে আমার ইউএস ভিসা দিচ্ছিল না আবার। আমার পরিচিত যারা ছিল তারা কেউ ভিসা পায় নাই, সেনজেন কান্ট্রি ভিজিট করে আসছে, নেদারল্যান্ড ভিজিট করে আসছে, এমন লোক ভিসা পায় না। তখন আমার মনটা একটু ছোট হয়ে গেছে, সব ভিসা পাচ্ছে না, আমার এই মুহূর্তে হাতে কাজও আছে, আর আমি যদি ইন্টারভিউর জন্য যাই, আমার ইন্টারভিউ হচ্ছে আবুধাবিতে, আর আমি থাকতাম দুবাইতে। তো আবুধাবি থেকে যদি আমি যাই, দুবাই থেকে গেলে আসা যাওয়া গাড়ি ভাড়া, এক রাত হোটেলে থাকা খাওয়া মিলিয়ে 200-300 দিরহাম চলে যাবে। আচ্ছা এই চিন্তা করে আমার তখন মানে প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে দেওয়ার চিন্তা ছিল আমার।
তারপর আমি করলাম যে না, পরে হঠাৎ মনে হলো যে না একবার ট্রাই করি না, একটা কি বলে যে মানে এবারটা মানে এই যাত্রায় বিষয় যদি না হয় একটা অভিজ্ঞতা হবে, পরবর্তীতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবো। তো এইভাবে চিন্তা ভাবনা করে আমি গাড়িতে যাওয়ার সময় শুধু দেখলাম আমেরিকার টপ ভিজিটর প্লেস গুলো কি কি আছে এটা দেখলাম, দেখা গেল এটা মেমোরিতে রাখতেছি, জিজ্ঞেস করলে তো করতে পারে, ঠিক আছে এটা দেখলাম, আর কিছু ভিডিও দেখলাম কি কি ধরনের কষ্ট করে নরমালি, ওই নাম, কোথায় যাব, কি করব, বেতন কত, কি কাজ করি। তো যাইতে যাইতে এগুলো একটু দেখলাম, শেষ। তো সকালে গিয়ে ইন্টারভিউ দিলাম, যাক আলহামদুলিল্লাহ ভিসা দিয়ে দিছে। তো এটা ছিল আমার মানে টোটাল জার্নি। এরপরে তো ভিসা পাওয়ার পর আমি আর ট্রাভেল করছি, আমেরিকা ভিসা পাওয়ার পর কানাডা ভিসা করলাম, কানাডা গেলাম, আবার ইউরোপে গেলাম, ওই সার্বিয়া সাইপ্রাস ওগুলো গেলাম তখন। তো আমি অনেক ধোকা খাইছি বুঝছেন ভাই, যে আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই কানাডা ভিসা পাওয়ার জন্য কোন কোন দেশে ভিজিট করবে, এটা এই প্রশ্নটা অনেকগুলো কমেন্টস দেখেছি আপনার প্রত্যেকটা কমেন্টস আমি দেখি। বারবার আসলে আমি আর উত্তর দিতে পারি না, কারণ আর এগুলো সিমিলার কমেন্ট তো মানুষ এগুলো কিন্তু উত্তর দেওয়া আছে কোনো না কোনো ভিডিওতে, তারা ওই ভিডিওগুলো দেখে না কিন্তু তারা বারবার কমেন্ট করে। তো এগুলোর জন্য আবার ভিডিও করা বা লেখা সময়ের ব্যাপারে, যে আমি কিন্তু এখন কাজ থেকে বেরিয়ে আপনার সাথে কথা বলতেছি, কাজ হয়তো একটু কম বা একটু সুযোগ ছিল বিধায় আমি বের হয়েছে না, তবে বের হইতাম না। আচ্ছা, ধন্যবাদ তো আপনাকে। Kiss me and I will sing the angel's lullaby.